আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা গতদিনের ধারাবাহিকতায় তোমাদের পাঠ্যপুস্তকের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম শিরোনামের অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তুর আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা অ্যালকেন এবং অ্যালকিনের সাধারণ প্রস্তুতি এবং কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গতদিন আমরা অ্যালকেন এবং অ্যালকিনের রাসায়নিক সাধারণ সংকেতগুলো দেখেছিলাম। অ্যালকেন চিনব আমরা এই সাধারণ সংকেত থেকে, অর্থাৎ কার্বন যে সংখ্যায় থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে 2 সংখ্যক বেশি থাকবে। আর অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n, অর্থাৎ কার্বন যে সংখ্যায় থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ সংখ্যক থাকবে। তো ঠিক আছে, আজকে শিক্ষার্থীরা আমরা অ্যালকেনের কিছু প্রস্তুতি দেখব। দুইটা বিশেষ প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, অ্যালকেন প্রস্তুত করতে পারি আমরা কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনের বিক্রিয়া থেকে। তবে এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা শুধু এক কার্বনের অ্যালকেন অর্থাৎ মিথেন প্রস্তুত করতে পারি। উচ্চতর অ্যালকেনগুলো এই বিক্রিয়ায় প্রস্তুত করা যায় না। শুধু এক কার্বনের অ্যালকেন অর্থাৎ মিথেন প্রস্তুত করা যাবে। বিক্রিয়াটি হলো নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেন গ্যাসের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস চালনা করব আমরা, তবেই আমরা মিথেন গ্যাস পেয়ে যাব। অর্থাৎ এক কার্বনের হাইড্রোকার্বন যেটা কিনা অ্যালকেন সেটা প্রস্তুত হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো সবই তোমাদের পাঠ্য বইতে আছে, এজন্যে এখানে রাসায়নিক পদার্থগুলোর নাম লিখলাম না। নামটা তোমরা বইতে দেখে নেবে, অথবা আমি যে এখন বলছি তোমরা লিখে নেবে। তাহলে এটা আমরা কোন অ্যালকেন পেলাম? মিথেন পেলাম। মিথেন, মিথ এন। আর একটা অ্যালকেনের প্রস্তুতি আমরা দেখব এখন, সেটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটির নামই হলো ডিকার্বক্সিলেশন। এটা পরে ব্যাখ্যা করতেছি যে কেন এরকম নামকরণ হলো। প্রথমে আমরা বিক্রিয়াটি কিভাবে সংগঠন হয় সেটা দেখব। এখানে আমরা একটা অ্যাসিড দেখছি COO। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের শেষের দিকে আমরা অ্যাসিড সম্পর্কে পড়ব। আগে তোমরা জেনে রাখো যে কোনো জৈব যৌগে যদি COO এই অংশটুকু থাকে তাহলে বুঝবো সেটা জৈব অ্যাসিড। কোনো জৈব যৌগে যদি COO অথবা COOH এই মূলকগুলো থাকে তাহলে বুঝবো সেটি জৈব অ্যাসিড মূলক। সেটাকে জৈব অ্যাসিড বলা হয়, অথবা ফ্যাটি অ্যাসিড বলা হয়, অথবা কার্বক্সিল অ্যাসিড বলা হয়। তাহলে এটি হলো একটি কার্বক্সিল অ্যাসিড মূলক আছে এখানে, আর সাথে সোডিয়াম। তাহলে এটি হলো কার্বক্সিল অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা কোথা থেকে আসতেছে দেখো, এই হলো আমাদের কার্বক্সিল অ্যাসিড। অ্যাসিডটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিডের সাথে আমরা এখানে মিশিয়েছি একটা ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন হয়। এখানে অ্যাসিডের মধ্যে এইটুকু অংশ হলো ঋণাত্মক, আর এই Hটা ধনাত্মক। তো অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে ক্ষারকের ধাতব আয়নের সমন্বয়ে লবণটা তৈরি হয়। তাহলে এটা হলো অ্যাসিডিক অ্যাসিড, আর এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ, মানে সোডিয়াম অ্যাসিটেট।
তাহলে এটা হলো একটা কার্বক্সিল অ্যাসিডের সোডিয়াম লবণ বা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের মধ্যে আমরা যদি সোডা লাইম দেই, সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক এবং ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক, এই দুটি ক্ষারকের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এখন আমরা এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের মধ্যে সোডা লাইম দিলাম, তাহলে কি ঘটবে? এই যে আমি বক্স করা অংশটা দেখাচ্ছি, এই বক্স করা অংশটা এসে এখানে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। এখানে দেখো দুটা সোডিয়াম, একটা কার্বন আর তিনটা অক্সিজেন, Na2CO3 সোডিয়াম কার্বনেট তৈরি হলো। বাকি থাকে আর এখানে CH3 আর এখানে H মিলে এখানে CH4 তৈরি হলো। তাহলে এখানে আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটার মধ্যে যখন আমরা সোডা লাইম দিচ্ছি, তখন ওই সোডা লাইমের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই ফ্যাটি অ্যাসিডের লবণটি বিক্রিয়া করে আমাদের একটা অ্যালকেন দিচ্ছে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে আমাদের যে ফ্যাটি অ্যাসিডটা ছিল সেটা ছিল 2 কার্বনের, আর আমরা যে অ্যালকেনটা পেলাম সেটা 1 কার্বনের। তো এখানে আমরা যদি অ্যাসিডটাকে একটু চেঞ্জ করে দেই, অ্যাসিডটাকে যদি 2 কার্বনের না দিয়ে 3 কার্বনের অ্যাসিড দেই, যদি এখানে CH3 আরেকটা দেই আগে, তাহলে এখানে CH3 CH2 COOH, এটাও একটা ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডটার নাম প্রোপানোয়িক অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডটার নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমরা এখানে এবার বিক্রিয়াটি এভাবে দেখব, প্রোপানোয়িক অ্যাসিডের এই অংশটুকু ঋণাত্মক, তাহলে এই অংশটা সোডিয়ামের সাথে গিয়ে CH3 CH2 COONA, এটা সোডিয়াম প্রোপানয়েড তৈরি করবে। শিক্ষার্থীরা এই নামটা প্রোপানোয়িক অ্যাসিড হলো কেন? 3 কার্বনের জন্য প্রোপেন, আর অ্যাসিড মূলকটা এটাকে বলা হয় অয়িক অ্যাসিড। তাহলে এখানে 3 কার্বনের জন্য প্রোপ শব্দটা আসছে, আর এই COOH এটা অ্যাসিড মূলক, এজন্য এই অ্যাসিড মূলকের নাম বলা হয় অয়িক অ্যাসিড। তাহলে প্রোপেন অয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম প্রোপানেট লবণ তৈরি করে আর পানি তৈরি করে। পরবর্তীতে এই সোডিয়াম প্রোপানয়েট লবণটা, যেটা কিনা আমরা বলছি ফ্যাটি অ্যাসিডের লবণ, এই লবণটার মধ্যে আমরা যখন সোডা লাইম দিব তখন এখানে কি ঘটতেছে? এই ঘটনাটা ঘটতেছে, এইটুকু অংশ মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, সোডিয়াম কার্বনেট। আর বাকি থাকতেছে কি? এ পাশে একটা H থাকতেছে আর এ পাশে এই অংশটুকু থাকতেছে, মিলে কি হচ্ছে? CH3, এখানে আছে CH2, তার সাথে Hটা মিললে CH3, তাহলে ওখানে তৈরি হয়েছে CH3। দেখা যাচ্ছে এখানে কার্বন 2টা আর হাইড্রোজেন 6টা, অর্থাৎ এই সূত্রকে ফলো করছে। কার্বন 2টা আর হাইড্রোজেন হলো 2 এর দ্বিগুণ, 2 দুগুণে 4 যোগ 2 6টা, তার মানে এটা একটা অ্যালকেন তৈরি হয়েছে। এই অ্যালকেনটার নাম, যেহেতু এখানে 2 কার্বন, তাহলে এই অ্যালকেনটার নাম ইথেন। তো শিক্ষার্থীরা দেখা যাচ্ছে আমরা 3 কার্বনের অ্যাসিডের লবণ থেকে 2 কার্বনের ইথেন পেলাম, 2 কার্বনের অ্যালকেন পেলাম। যদি আমরা, তার মানে দেখা যাচ্ছে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাতে আমরা যে কয় কার্বনের অ্যাসিড বা অ্যাসিডের লবণ ব্যবহার করব তার থেকে 1 কার্বন কম অ্যালকেন পাব। এর আগে আমরা 2 কার্বনের অ্যাসিড ব্যবহার করেছিলাম ইথানোয়িক অ্যাসিড, অ্যালকেনটা পেয়েছিলাম 1 কার্বনের মিথেন। এখন আমরা 3 কার্বনের অ্যাসিড ব্যবহার করেছি প্রোপানোয়িক অ্যাসিড, আর অ্যালকেনটা পেয়েছি 2 কার্বনের ইথেন। এই হলো আমাদের অ্যালকেন প্রস্তুতির একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট রাসায়নিক বিক্রিয়া। এবার দেখি আমরা এখানে কি হচ্ছে। এখানে এই যে মূলকটাকে আমরা বলেছিলাম কার্বক্সিল মূলক, আর এখানে এই কার্বক্সিল মূলকটা এই যৌগ থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এখানে চলে আসতেছে।
বেরিয়ে শুধু এই অংশটা থাকতেছে, কার্বক্সিল মূলকটা আলাদা হয়ে যাচ্ছে। আমরা জানি একটা শব্দের সাথে আমরা পরিচিত যে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন বলতে আমরা বুঝি শরীর থেকে হাইড্রেশন হয়ে, মানে হাইড্রেট শব্দটার অর্থ পানি, আর ডিহাইড্রেশন মানে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়া। হাইড্রেশন শব্দটার আগে ডি, হাইড্রেশন শব্দটার আগে যখন ডি দিচ্ছে তখন বোঝা যাচ্ছে এই ডি দ্বারা বোঝা যাচ্ছে বেরিয়ে যাওয়া বা অপসারিত হয়ে যাওয়া, পানি অপসারিত হয়ে যাওয়া। তাহলে আমরা যদি বলি ডিকার্বক্সিলেশন তাহলে কি বোঝা যাবে? কার্বক্সিল মূলক বেরিয়ে যাওয়া, কার্বক্সিল মূলক বেরিয়ে যাওয়া, ডি দিয়ে বোঝাচ্ছে বেরিয়ে যাওয়া বা অপসারণ হয়ে যাওয়া, আর কার্বক্সিলেশন দিয়ে বোঝাচ্ছে কার্বক্সিল মূলক। তাহলে ডিকার্বক্সিলেশন মানে বোঝাচ্ছে কার্বক্সিল মূলক বেরিয়ে যাওয়া। যেহেতু এই বিক্রিয়ায় এই অ্যাসিডের কার্বক্সিল মূলকটা বেরিয়ে যাচ্ছে বা অপসারণ হয়ে যাচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। এবার শিক্ষার্থীরা আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখলাম, এবার অ্যালকেনের কিছু রাসায়নিক ধর্ম আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মিথেন তার সাথে ক্লোরিন বিক্রিয়া করে এখানে কি হচ্ছে, ধরো এখানে CH4 ছিল, এখানে CH3 আসছে, আর একটা H এখানে চলে আসছে, তার মানে মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। এখানে Cl2 মানে কি, দুইটা ক্লোরিন বন্ধনে আছে, মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে এখান থেকে একটা ক্লোরিনকে সাথে নিয়ে HCl হয়ে গেল। তাহলে এখানে আর বাকি থাকবে CH3, আর এখান থেকে আরেকটা ক্লোরিন অবশিষ্ট থাকবে, সেই ক্লোরিনটা এখানকার CH3 এর মধ্যে বসে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিন এক ধরনের হ্যালোজেন পরমাণু, হ্যালোজেন মানে তোমরা জানো লবণ গঠনকারী পরমাণু। তাহলে অ্যালকেন সমূহ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। এই যৌগটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলবো বা মিথাইল হ্যালাইড বলবো। যেহেতু এটা মিথেন থেকে এসছে তাহলে এটা মিথাইল ক্লোরাইড। এখানে ওই একই বিক্রিয়ার আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে 1 কার্বনের অ্যালকেন, এখানে 2 কার্বনের অ্যালকেন। ইথেনের সাথে হ্যালোজেন বা ক্লোরিন বিক্রিয়া করতেছে। ইথেনের 1 কার্বন যখন একটা হাইড্রোজেন যখন কমে যায়, ইথেন থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন থাকে CH3 CH2, ওইটার নাম হয় ইথাইল। তার সাথে এখান থেকে একটা ক্লোরিন গেলে এটার নাম হয় ইথাইল ক্লোরাইড। তার মানে অ্যালকেন বা ইথেন হ্যালোজেন বা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড তৈরি করলো। এবার শিক্ষার্থীরা আমরা অ্যালকিনে যাই। অ্যালকিন প্রস্তুত করা যায় 2 ধরনের পদার্থ থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুত করা যায় কিভাবে? অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষারক, তখন এই অ্যালকাইল হ্যালাইডের এই ক্লোরিনটা আছে এই কার্বনের সাথে, আর এইটা আরেকটা কার্বন। এই কার্বনের যে ক্লোরিন, সেই ক্লোরিন চলে যায় এই সোডিয়ামের সাথে, গিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। আর এইখানে যে একটা H আছে, সেই H এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়, এই CH3 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে এই OH এর সাথে গিয়ে পানি হয়। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে যে এখানে এই জিনিসটা ছিল CH3 CH2Cl। যদি এই CH3 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে এখানে থাকবে CH2, এখানে একটা বন্ধন ছিল আগের, আর এখানে থাকবে CH2, আর এখানে যে Clটা ছিল এই Cl চলে গেছে সোডিয়ামের সাথে। তাহলে খেয়াল করো, এই CH3 থেকে একটা H চলে গেছে, সেই Hটা গেছে এই OH এর সাথে, এখান থেকে একটা H এই OH এর সাথে গিয়ে পানি হয়েছে। তাহলে এখানে বাকি থাকবে CH2, আর এই CH2 এর সাথে যে Cl ছিল সেই Clটা এখান থেকে সোডিয়ামের সাথে গিয়ে সোডিয়াম ক্লোরাইড হয়েছে। তাহলে এখানেও বাকি থাকবে CH2, আর মাঝখানে একটা বন্ধন থাকে। এবার এখান থেকে যে একটা হাইড্রোজেন বের হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা কি আছে, একটা খালি হাত বা একটা মুক্ত ইলেকট্রন আছে। আবার এখান থেকে যেহেতু একটা ক্লোরিন বের হয়েছে, তাহলে এই কার্বনের সাথেও একটা খালি হাত বা একটা মুক্ত ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা শেয়ারিং করে
এখানে আরেকটি বন্ধন তৈরি করে ফেলেছে, তখন এটা হয়ে গেছে অ্যালকিন। CH2 অর্থাৎ C2H4, দুইটা কার্বন 4টা হাইড্রোজেন, এই সূত্রকে সমর্থন করে। কার্বন 2টা আর হাইড্রোজেন 2-এর দ্বিগুণ 4টা। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ঘটিয়ে এখানে ইথিন তৈরি করেছি। ইথিন 2 কার্বনের অ্যালকিন। সাধারণভাবে বললে অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষারকের বিক্রিয়া ঘটিয়ে আমরা এখানে অ্যালকিন তৈরি করেছি। এবার আরেকটি বিক্রিয়া দেখি, এটা হলো 2 কার্বনের জন্য ইথ, আর এখানে হলো অ্যালকোহলমূলক, তাহলে ইথেনল বা ইথানল। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, যদি কোনো জৈব যৌগের সাথে এই মূলকটি থাকে OH, তাহলে বুঝবে এটা হলো অ্যালকোহল মূলক, সে যৌগটিকে আমরা অ্যালকোহল নামে ডাকবো। এখানে 2 কার্বনের জন্য ইথেন, তার সাথে এই OH বা অ্যালকোহল মূলকটি আছে, তাহলে এখানে হলো ইথেনল বা ইথানল, যৌগটির নাম ইথানল বা ইথাইল অ্যালকোহল। অ্যালকোহলের মাঝে আমরা যদি সালফিউরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড দেই, তখন এই অ্যালকোহলের একটা কার্বন থেকে OH বের হবে, আর একটা কার্বন থেকে H বের হবে। এই কার্বন থেকে H বের হলে এখানে আর বাকি থাকবে CH2, আর এই কার্বন থেকে OH বের হলে এখানেও বাকি থাকবে CH2। এই OH বের হওয়ার কারণে একটা ইলেকট্রন ফাঁকা হয়, আর এখান থেকে একটা H বের হওয়ার কারণে আরেকটা ইলেকট্রন ফাঁকা হয়। তখন এই কার্বনের একটা ইলেকট্রন ফাঁকা, এই কার্বনের একটা ইলেকট্রন ফাঁকা, এই দুটি ফাঁকা ইলেকট্রন মিলে এখানে আরেকটি বন্ধন হয়, অর্থাৎ এখানে একটা অ্যালকিন হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা 2 কার্বনের ইথানল থেকে সালফিউরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে এই HOH বের করে দিয়ে ইথিন তৈরি করেছি, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করেছি। এই বিক্রিয়ায় পানি বেরিয়ে যাচ্ছে। যে বিক্রিয়ায় কোনো পদার্থ থেকে পানি অপসারণ হয় সেই বিক্রিয়াকে নিরুদন বিক্রিয়া বলে। তাহলে এই যে এটি একটি নিরুদন বিক্রিয়া, নিরুদন বিক্রিয়ার মাধ্যমেও আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারছি। এবার শিক্ষার্থীরা আমরা অ্যালকিনের কিছু রাসায়নিক ধর্ম পরিলক্ষিত করব। প্রথমে আমরা অ্যালকিনের মধ্যে যদি ব্রোমিন দেই তাহলে কি ঘটবে। এখানে প্রথমে এই 2টা বন্ধনের মধ্যে একটা বন্ধন হলো সিগমা বন্ধন, আর একটা বন্ধন হলো পাই বন্ধন। শিক্ষার্থীরা যখন জৈব যৌগে তোমরা এরকম দ্বিবন্ধন দেখবে, খেয়াল রাখবে এই 2টা বন্ধনের মধ্যে একটা বন্ধন সিগমা বন্ধন। সিগমা বন্ধনটি হয় বেশ শক্তিশালী বন্ধন, আর এই দ্বিবন্ধনের অপর বন্ধনটি হলো পাই বন্ধন। পাই বন্ধনটি হয় বেশ দুর্বল বন্ধন। যখনই কোনো একটি বিকারক বা কোনো একটি বিক্রিয়ক এই পাই বন্ধনের সামনে আসে, তখন এই পাই বন্ধনটি খুব দ্রুত ভেঙে যায়। পাই বন্ধনটি যখন দ্রুত ভেঙে যায়, তখন এই পাই বন্ধনে শেয়ারকৃত 2টি ইলেকট্রন মুক্ত হয়ে যায়, অর্থাৎ এই কার্বনে একটা, এই কার্বনে একটা, 2টা মুক্ত ইলেকট্রন আসে। আর ওই 2টি মুক্ত ইলেকট্রনে আমাদের এই যে বিকারক বা বিক্রিয়কটার 2টা অংশ যুক্ত হয়ে যেতে পারে। তাহলে এই যে বিকারক যুক্ত হলো, এটাও যুক্ত হলো এই পাই বন্ধনের কারণে। দুর্বল পাই বন্ধন ভেঙে যাওয়ার কারণে এখানে 2 কার্বনে 2টা মুক্ত ইলেকট্রন আসছে, তখন এই 2 কার্বনে এই 2টা মৌল, এই 2টা আয়ন শেয়ারিং করে যুক্ত হয়েছে। আর এই বিক্রিয়াটা যখন ঘটে তখন এই ব্রোমিন আর ব্রোমিন থাকে না, এগুলো আলাদা হয়ে যায়। ব্রোমিন মানে কি, 2টা ব্রোমিন পরমাণু একসাথে বন্ধনে যুক্ত থাকলে এটাকে আমরা ব্রোমিন অণু বলি। আর ব্রোমিন অণু বা এই ব্রোমিন গ্যাসের অণু এটা লাল বর্ণের। তো এই গ্যাসের অণুটা বন্ধন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, এই যে ব্রোমিন, 2টা ব্রোমিন বন্ধনে যুক্ত ছিল, এটা লাল বর্ণের ছিল। যখনই এই ব্রোমিন 2টা বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে গেল, একটা এই কার্বনে একটা এই কার্বনে, তখন আর এটা ব্রোমিন অণু নেই, অর্থাৎ এটার আর লাল বর্ণ নেই। তার মানে আমরা যখন অ্যালকিনের মধ্যে ব্রোমিন, লাল বর্ণের ব্রোমিন দিব, তখন এই অ্যালকিনের পাই বন্ধন থাকার কারণে এই পাই বন্ধনে 2টা মুক্ত ইলেকট্রন আসে, তখন এই লাল বর্ণের ব্রোমিন ভেঙে গিয়ে এই মুক্ত ইলেকট্রনে যুক্ত হয়ে যায়, যার মানে লাল বর্ণটা দূরীভূত হয়ে যায়, লাল বর্ণ দূরীভূত হয়ে যায়।
তার মানে এই বিক্রিয়াটার দ্বারা আমরা এই পাই বন্ধনের উপস্থিতি শনাক্ত করতে পারি। যদি এখানে পাই বন্ধন না থাকতো তাহলে এই 2 কার্বনে মুক্ত ইলেকট্রন আসতো না। মুক্ত ইলেকট্রন না আসলে এখানে ব্রোমিন 2টা পৃথক হয়ে যুক্ত হওয়ার প্রশ্নই ছিল না। তখন এই ব্রোমিন অণুটা আর ভাঙতো না, তখন ব্রোমিন অণুর লাল বর্ণটা অক্ষুণ্ণ থাকতো। কিন্তু এখানে পাই বন্ধন থাকাতে এই 2টা মুক্ত ইলেকট্রন এসে এই ব্রোমিন অণু ভেঙে গিয়ে 2টা ব্রোমিন পৃথক হয়ে অণুটার ধর্ম নষ্ট হয়ে গেছে, অর্থাৎ অণুটার লাল বর্ণ দূরীভূত হয়ে গেছে। এখন আমাকে যদি কেউ কোনো একটা পদার্থ দিয়ে একটা পাত্রে দিয়ে বলে যে এটার মধ্যে পাই বন্ধন আছে না নাই নিশ্চিত করো, তখন আমি এর মধ্যে ব্রোমিন দিয়ে দিব, লাল বর্ণের ব্রোমিন দিয়ে দিব। যদি দেখি যে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়ে গেছে, তখন আমি বুঝবো পাই বন্ধন ছিল, সেখানে ব্রোমিন 2টা পৃথক হয়ে বসে গেছে, এজন্য লাল বর্ণ দূরীভূত হয়ে গেছে। তার মানে এই পাই বন্ধনের উপস্থিতি, অর্থাৎ অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিন মানে পাই বন্ধন অর্থাৎ অসম্পৃক্ততা প্রমাণ করার জন্য এই ব্রোমিন দ্রবণ বিক্রিয়াটি উল্লেখযোগ্য। এবার আমরা অ্যালকিনের আরেকটি রাসায়নিক ধর্ম দেখব, সেটা হলো অ্যালকিনের মধ্যে যদি আমরা জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হলো গোলাপি রঙের। আমরা যদি জল মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যালকেনের মধ্যে দিয়ে দেই, সেখানেও একই ঘটনা ঘটবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে গিয়ে জায়মান অক্সিজেন তৈরি করবে। যখনই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে যাবে তখনই এটার গোলাপি বর্ণ বিনষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এই জায়মন অক্সিজেন আর এই পানি মিলে 2টা OH তৈরি করবে, 2টা OH তৈরি করবে। আর এই 2টা OH কী হবে, এই পাই বন্ধন ভেঙে গিয়ে এখানে 2টা মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে ওই 2টা মুক্ত ইলেকট্রনের মধ্যে এই 2টা OH যুক্ত হয়ে যাবে। এই যৌগটার নাম হলো ইথিলিন গ্লাইকল। এখানে যৌগটা ছিল ইথিন, আর এটাকে আমরা বলবো ইথিলিন গ্লাইকল। এই ইথিলিন গ্লাইকল যৌগের মধ্যে যে 2টা OH এসেছে, সেই 2টা OH এসেছে এখানে পানি এবং জায়মন অক্সিজেন থেকে, আর জায়মন অক্সিজেন এসেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখনই এখানে পাই বন্ধন পাবে তখনই সে জায়মন অক্সিজেন তৈরি করে দিবে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ভেঙে যাবে, তখন তার গোলাপি রং নষ্ট হয়ে যাবে। তাহলে এই ইথিন, এটার মধ্যে যে পাই বন্ধন আছে বা এটা যে অ্যালকিন অর্থাৎ অসম্পৃক্ত, এইটা প্রমাণ করার জন্য এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ব্যবহার করা যেতে পারে। যদি পাই বন্ধন থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই পাই বন্ধনের উপস্থিতি পেলেই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে গিয়ে জায়মন অক্সিজেন তৈরি করবে। জায়মন অক্সিজেন পানির সাথে মিলে 2টা OH তৈরি করবে, সেই 2টা OH গিয়ে এই পাই বন্ধনের 2 কার্বনে যুক্ত হবে, তখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটি দূরীভূত হয়ে যাবে। এখন আমাদেরকে কেউ যদি কোনো একটি পদার্থ একটি পাত্রে দিয়ে বলে যে এই পদার্থটি অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত, এই পদার্থটির মধ্যে পাই বন্ধন আছে কিনা, তখন আমরা এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিব, গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদি দেখি যে কিছুক্ষণ পর এই গোলাপি বর্ণের গোলাপি রঙের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি রং দূরীভূত হয়ে গেছে, তখন আমরা বুঝবো হ্যাঁ এই পদার্থটার মধ্যে পাই বন্ধন ছিল, অর্থাৎ এটি অসম্পৃক্ত যৌগ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়াতে পাই বন্ধনে জায়মন অক্সিজেন তৈরি হয়ে OH যুক্ত হয়েছে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে গিয়ে তার গোলাপি রং বিনষ্ট হয়ে গেছে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়েছে। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়াটিও আমাদের এই অ্যালকিনের অসম্পৃক্ততার শনাক্তকারী বিক্রিয়া। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকে অ্যালকেন এবং অ্যালকিনের প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও কিছু প্রয়োজনীয় বিষয় আলোচনা করব। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।